আগের দিন আমি অস্কার ব্রুজোকে নিয়ে একটা ভিডিও করেছিলাম। সেই ভিডিওতে যথেষ্ট পরিমাণেই তোমাদের থেকে সাড়া পেয়েছি। আমার কিন্তু উদ্দেশ্য নয় যে এই ভিডিওগুলোতে বেশি ভিউজ হোক, এমনটা আমার উদ্দেশ্য নয়। আমি শুধুমাত্র আমার মনের কথাগুলো বলেছিলাম, ক্ষোভটার বহিঃপ্রকাশ করেছিলাম। সেটাতে তোমরা বিভিন্নজন বিভিন্ন রকম কমেন্ট করেছো। তার জন্য আমি কিছু কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য কিন্তু আজকে এই ভিডিওটা করছি। প্রথমেই তোমাদেরকে বলি, বেশিরভাগ জনের কাছ থেকে কিন্তু আমি এই কমেন্টটা পেয়েছি যে হ্যাঁ, আমি যে বিশ্লেষণটা করেছি বা আমার যে বক্তব্যটা ছিল তার সঙ্গে তারা সহমত। খুব কম জনই আছে যারা আমার সঙ্গে সহমত হতে পারেননি। হতে পারে, আমি বলেছিলাম যে অনেকেই হয়তো আমার সঙ্গে সহমত নাও হতে পারেন, তারা তাদের কমেন্ট করবেন, জানাবেন যে তাদের বক্তব্যটা। তাতে দেখেছিলাম অনেকেই অনেক রকম বলেছেন। আবার কেউ কেউ বলেছেন যে আমি যেন কোচ হয়ে যাই, মানে আমাকেই কোচ হতে বলছেন। দেখুন, আমি কিছু কথা এখানে একটু তুলে ধরতে চাই, তার জন্যই আজকের ভিডিওটা করা। কোচ হওয়ার মতন যোগ্যতা আমার নেই, কারণ আমি কোনো কোচিং লাইসেন্স করিনি, বা ফুটবলের একদম মূল স্রোতে যে কোচিং করানোর জন্য যে জ্ঞানটার প্রয়োজন সেটা আমার নেই। কিন্তু খুব ছোট থেকেই আমি ফুটবল খেলা দেখি, একদম ছোট থেকেই ফুটবল খেলা দেখি, এবং মূলত বাইরের ফুটবলটা বেশি তখন দেখতাম। ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি, আর্সেনাল এসবের খেলাই দেখতাম, সেগুলো দেখেই বড় হয়েছি। সেখান থেকেই কিন্তু ফুটবলের নলেজটা কিন্তু আস্তে আস্তে তৈরি হয়েছে। ক্রিকেট খেলা আমি খুবই কম দেখি, না মানে দেখি না বললেই চলে, আমার ভালো লাগে না। আমি দেখি মূলত ফুটবলটাই। তাই ফুটবলের কিছুটা অংশ হলেও আমি বুঝতে পারি। এখন কোচিংয়ের টেকনিক্যাল জিনিস হয়তো আমি পারবো না, কিন্তু কিছুটা জিনিস কিন্তু আমি বুঝতে পারি। একটা কথা আছে, মর্নিং শোজ দ্য ডে। সকালটা দেখলে বোঝা যায় যে দিনটা কেমন হবে। ঠিক তেমনি অস্কার ব্রুজোর কোচিংয়ের এতগুলো ম্যাচ দেখার পর অন্তত বুঝতে পারছি যে কি হতে পারে বা কি হতে চলেছে। এখনো যে কোনো একটা প্লেয়ার অন্তত মাঠে নামার 10-15 মিনিটে সেই প্লেয়ারের টাচ দেখলে বোঝা যায় বা বুঝতে পারি, বলা যায় যে প্লেয়ারটা কেমন হতে পারে, যে প্লেয়ারটার কোয়ালিটি আদৌ আছে না নেই। যেমন সবাই যেটা বলছে হিরোশিকে নিয়ে, এটা তো আমি একা বলছি না। প্রাক্তন ফুটবলার থেকে বিভিন্ন আমাদের কোচেরা রয়েছেন যারা বাংলায় বিভিন্ন ক্লাবে কোচিং করান, তারাও পর্যন্ত বলছে যে হিরোশিকে কখনোই দেখে মনে হচ্ছে না যে তিনি একজন ভালো ফুটবলার হতে পারেন। কেন বলছে? তার দৌড়টা দেখেই বোঝা যাচ্ছে যে সে দৌড়তে পারছে না। তার হাইটটাই যদি অ্যাডভান্টেজ হয়, ফুটবল খেলায় তো দৌড়েরও প্রয়োজন আছে বলে আমি মনে করি। তাই আমি কোচিং করাতে পারবো এটা আমি বলছি না যে আমি কোচিং করাতে পারবো, কিন্তু আমার কথা হচ্ছে বেশ কিছু কমন জিনিস যেগুলো আমরা সবাই বুঝতে পারবো, বা একটু ভাবলেই হয়তো আমরা বুঝতে পারি, তার জন্য বড় কোচ হওয়ার প্রয়োজন পড়ে না। তার জন্যই আমি কিছু পয়েন্ট কিন্তু আজকে তুলে ধরছি এই ভিডিওতে। যেমন আমি প্রথম তুলে ধরতে যাই, জয় গুপ্তা যখন সই করে তখন আমি আমার বন্ধু মহলে বলেছিলাম যে জয় গুপ্তা ইস্ট বেঙ্গলে সই করছে, ভালো ভালো প্লেয়ার, নো ডাউট ভালো প্লেয়ার, ভালো লাগে, কিন্তু কোচে চুনডুঙ্গার প্রতি একটা টান রয়েছে। কোচ চুনডুঙ্গাকে খেলাবে জয় গুপ্তাকে বসিয়ে, এই কথা আমি বলেছিলাম আমার বন্ধু মহলে। আজকে যদি সেই আমার বন্ধুরা ভিডিওটা দেখে তাহলে বুঝতে পারবে যে কথাটা সেদিনকে আমার বন্ধুরা আমাকে বলেছিল যে আমি খেলা বুঝি না বা আমি ভুলভাল বকছি, কোচ এমনি এমনি জয় গুপ্তাকে সই করাচ্ছে, খেলাবে না। সেদিনকেও আমি বলেছিলাম লাল চুনডুঙ্গা হচ্ছে কোচের ফার্স্ট চয়েস, তারপরে ওই জয় গুপ্তা। আর এখন কথাটা হাড়ে হাড়ে মিলল তো। কোচের চুনডুঙ্গার প্রতি কি টান আমি বুঝি না। আমি তার উদাহরণ দিয়ে বলে দিচ্ছি। নামধারী ম্যাচ, আইএফএ শিল্ডের সেকেন্ড ম্যাচ, ফার্স্ট ম্যাচটা আমার দেখা হয়নি, তাই আমি ওই দিনকে ভালো করে ফলো করিনি ম্যাচটা নিয়ে। আমি খুব একটা কথা ফার্স্ট ম্যাচটা নিয়ে আমি বলতে পারবো না বা বলবোও না। নামধারী ম্যাচে জয় গুপ্তা খেলেছিল লেফট ব্যাক, স্টপারে খেলেছিল কেভিন সিবিএর সঙ্গে, যেহেতু আনোয়ার আলী তখন ইন্ডিয়ার টিমে ছিল, চুনডুঙ্গা খেলেছিল স্টপারে। ম্যাচটা ইস্টবেঙ্গল 2-0 গোলে জেতে। জয় গুপ্তা ভালোই ফুটবল খেলেছিল। যে প্লেয়ারটা ভালো ফুটবল খেললো লেফট ব্যাকে, প্রপার লেফট ব্যাকেরই প্লেয়ার, সেই প্লেয়ারটাকে ঠিক তার পরে ডার্বিতে কোচ বসিয়ে দিয়ে চুনডুঙ্গাকে ফার্স্ট চয়েস করলেন, ফার্স্ট 11-এ জায়গা দিলেন লেফট ব্যাক হিসাবে। চুনডুঙ্গা কি আদৌ লেফট ব্যাক? তাহলে এইটা বোঝার জন্য তো কোচ হওয়ার প্রয়োজন পড়ে না।
যে আমার প্রপার লেফট ব্যাক যখন আছে আমি লেফট ব্যাককে আমি নামাবো, তারপর সে যদি বাই চান্স ফেল করে না পারে সেক্ষেত্রে আমি বিকল্প অপশানটা তখন আমি ভাববো, তার আগে আমি কেন ভাববো? উনি চুননুঙ্গাকে নামালেন, চুননুঙ্গা গোলটা খাওয়ালো, ক্লোজ করতে পারলো না, গোলটা খাওয়ালো। উনি আগের মরশুমেও যখনই ওনার কোনো সাইড ব্যাকের প্রবলেম হয়েছে কোচ কি করেছিলেন? জিকসান সিংকে সাইড ব্যাক খেলিয়েছিলেন। কেন আমি জিকসান সিংকে সাইড ব্যাক খেলাবো? সে কি সাইড ব্যাকের প্লেয়ার? অথচ উনি হীরা মণ্ডলকে দিনের পর দিন প্র্যাকটিসে ডাকতেন না। উনি ক্লেইটনের সঙ্গেও ঝামেলা করেছিলেন, হীরা মণ্ডলের সঙ্গেও করেছেন। এ কথাটা আমি বলছি না তো, হীরা মণ্ডলের নিজের ফেসবুক বা ইউটিউব যে চ্যানেল রয়েছে সেখানে হীরা মণ্ডল বলেছে যে তাদেরকে প্র্যাকটিসেই ডাকা হতো না। তাহলে যে প্রপার লেফট ব্যাক ফেল করছে, আমার লেফট ব্যাক মানে খেলতে পারছে না, সেখান থেকে গোল হয়ে যাচ্ছে, গোল খাওয়া আটকাতে পারছি না, তখনও কেন আমার প্রপার লেফট ব্যাক হীরা মণ্ডল অন্তত একটা সুযোগ পাবে না? যে কলকাতা লিগে খেলছিল ছেলেটা, একটা কেন সুযোগ পাবে না? একটা সুযোগও উনি দেননি। উনি জিকসান সিংকে মাঝমাঠ থেকে উনি কখনো রাইট ব্যাক কখনো লেফট ব্যাক উনি খেলিয়ে যাচ্ছেন, তবুও প্রপার লেফট ব্যাককে খেলাচ্ছেন না। সেম জিনিস হচ্ছে চুননুঙ্গা স্টপারের প্লেয়ার, তাকে লেফট ব্যাকে উনি খেলাচ্ছেন জয়গুপ্তাকে বসিয়ে। পরশু দিনের ম্যাচেও ডেম্পোর বিরুদ্ধে জয়গুপ্তা খেলছিল, জয়গুপ্তা খুব যে ভালো পাস বাড়াচ্ছিল আমি এটা বলবো না, কিন্তু জয়গুপ্তাকে তুলে উনি চুননুঙ্গাকে সেই লেফট ব্যাক পজিশনে উনি নামালেন। মানে চুননুঙ্গাকে কোনো না কোনোভাবে প্রত্যেক দিন ম্যাচ টাইম ওনাকে দিতেই হবে, মানে এরম যেন একটা নিয়ম এসে দাঁড়িয়েছে, বাধ্যবাধকতা একটা নিয়ম করে ফেলেছেন উনি যে চুননুঙ্গাকে আমার খেলাতেই হবে। কি হলো? আলটিমেটলি লেফট ব্যাক পজিশন থেকেই কিন্তু প্লেয়ারটা ঢুকলো, ঢুকে কিন্তু গোলের শটটা নিয়ে গেল। লেফট ব্যাক কি করছিল? কেউ বলবে রশিদ আটকায়নি, রশিদের আগে লেফট ব্যাক কি করছিল? সেই জবাবটা কেউ আমাকে এই কমেন্টে দেবেন যে লেফট ব্যাকটা কি করছিল। এটা গেল চুননুঙ্গার কথা আর জয়গুপ্তার কথা। এরপরে আমি বলি দেবজিৎ মজুমদারকে উনি খেলিয়ে দিলেন দুম করে। এবার অনেকেই বলবে এই তো দেবজিৎকে খেলানোর জন্য সকলেই বলছিল। তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো বা ফলো করো, দেবজিৎকে উনি খেলান প্রত্যেকটা ট্রফির প্রথম ম্যাচে। ডুরান কাপেও খেলিয়েছেন, আইএফএ শিল্ডেও খেলিয়েছেন, আবার সুপার কাপে উনি ফার্স্ট ম্যাচটা খেলালেন। মানে ওনার এটা একটা কি টুকটাক ব্যাপার যে দেবজিৎ প্রথম ম্যাচটা খেলবে তারপর গিল টিমে আসবে। দেবজিৎ যদি প্রথম ম্যাচটা ভালোও খেলে, যতই ভালো খেলুক না কেন, দেবজিৎ পরের ম্যাচে অফ হবেই হবে, কারণ সেকেন্ড ম্যাচ থেকে টিমে কন্টিনিউ করবে হচ্ছে গিল। মানে উনি কি টুকটাক করছেন যে দেবজিৎ আমার প্রথম ম্যাচ খেললে আমরা চ্যাম্পিয়ন হব? যে দেবজিৎকে নিয়ে কদিন ধরে দেবজিতের নামানো নিয়ে সন্দীপ নন্দীর সঙ্গে এতটা বিতর্ক, এত কিছু হয়ে গেল, যে দেবজিতের ঘাড়ের ওপর একটা প্রেশার এসে দাঁড়ালো যে দেবজিৎকে কেন নামানো হলো ওই পজিশনে, গিল তো ভালোই খেলেছিল, হ্যান ত্যান এত কথা হলো। যে দেবজিতের ঘাড়ে এতটা প্রেশার ছিল সেই দেবজিৎকে উনি কেন নামালেন? এর জন্য তো কোচ হতে হয় না। যে প্লেয়ারটার ওপর মেন্টালি একটা প্রেশার রয়েছে সেই প্লেয়ারটাকে আমি কেন নামিয়ে দেবো ওই দিনকে দুম করে? আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে গিলই বা বসবে কেন ওই দিনকে? গিল তো লাস্ট ম্যাচ 120 মিনিটে দুর্দান্ত গোল কিপিং করেছিল। গিল অন্যদিন অনেক ম্যাচ ডুবিয়েছে, কিন্তু ওই দিনকে তো বলতে হবে যে 120 মিনিটে ও অনেক ভালো ফুটবল খেলেছিল, নির্ভুল খেলেছিল, কোনো বল ওর হাত থেকে বেরিয়েও যায়নি, কিছু হয়নি। সেখানে ডিসিশন চেঞ্জ হয়েছিল শুধুমাত্র টাইব্রেকারের সময়, যে দেবজিৎকে নামানো হলো ওর জায়গায়। ও তো খারাপ খেলেনি, তাহলে ও পরের দিন কেন শুরু করবে না? শুরু করানো হলো না, কোচের ইচ্ছা। মানে উনি কি করবেন উনি নিজেই জানেন না। মানে উনি কি কোচ, হ্যাঁ, ওনার হাতে কি অপশান আছে, কি প্লেয়ারকে খেলাতে হয় উনি সেটাই জানেন না। ফার্স্ট 11-এ কি হতে পারে উনি জানেন না। আমি আরও উদাহরণ দিচ্ছি, আমি পরপর আসছি এক এক করে, আরও উদাহরণ দিচ্ছি আমি। আচ্ছা, এই প্রসঙ্গে একটু বলে, হামিদকে অনেকেই কমেন্ট করেছে যে হামিদও চলবে না, কিন্তু হামিদের খেলা আমার ভালো লেগেছে। কেউ একমত হও না হও, ডার্বি ম্যাচেও দেখো, টিভিতে হয়তো যারা দেখো তারা হয়তো পুরো মাঠটা হয়তো দেখতে পাও না, কিন্তু যখন আমরা মাঠে গিয়ে খেলা দেখি পুরো মাঠটা তো আমরা দেখতে পাই খেলা চলাকালীন। ফলে আমরা দেখেছি হামিদ কতটা ওয়ার্কলোড দিচ্ছে, এবং হামিদ কিন্তু গোলও করেছে, এবং 4টে কি 5টা গোল খুব সম্ভবত ও কিন্তু করেওছে।
তা অন্য স্ট্রাইকারদের যেখানে গোল নেই সেখানে হামিদের 4টে বা 5টা গোল আমি কিন্তু খারাপ বলছি না, এবং প্লেয়ারটার মধ্যে খুব যে বিরাট কোয়ালিটি আছে 1:1 ড্রিবল করে ঢুকে যাবে গোল করবে ভালো এমনটা আমি বলছি না, কিন্তু এফেক্টিভ আছে আমি এটা বলবো, কারণ প্রচুর ওয়ার্কলোড নিচ্ছে, মাঝ মাঠে নেমে আসছে, প্রয়োজনে ডিফেন্সেও নেমে আসছে, এবং সমান তালে কিন্তু উইঙ্গার যখনই বল পাচ্ছে, কোনো দুটো উইংয়ে যখনই বল আসছে তখনই ও কিন্তু দৌড়ে বক্সের মধ্যে রান করছে, অন্তত যদি একটা গোল করা যায়। তাই হামিদকে কিন্তু আমি এখনই কোনো রকম খারাপ বলতে রাজি নই। এরপরের প্রসঙ্গে আসি, এডমুন্ড বিষ্ণু এই দুজনের প্রসঙ্গে আসি। ঠিক নামধারী ম্যাচে আমরা কি জানি, বড় ম্যাচের আগেই তো আমি টিমটাকে খেলিয়ে তৈরি করে নেব, আমি তো টিমটাকে খেলিয়ে দেখে নেবো যে আমার টিমের ফার্স্ট 11 কি হতে পারে, কাকে খেলাবো না খেলাবো। উনি নামধারী ম্যাচটায় উইংয়ে খেলালেন বিষ্ণুকে, বিষ্ণু খেললো, বিষ্ণু গোলও করলো নামধারী ম্যাচ, আমার এখন মনে পড়লো জাস্ট বলার সময়, বিষ্ণু গোলও করলো নামধারী ম্যাচে, বিষ্ণুকে উনি বসিয়ে দিলেন, দিয়ে নামধারী ম্যাচে উনি ডেভিডকে এডমুন্ডকে ডান দিক থেকে খেলিয়ে দিলেন। কেন? ওয়াই? কেন? যে ছেলেটা লাস্ট ম্যাচে খেলে গোল করলো সে ছেলেটা পরের দিন ডার্বির ফার্স্ট 11-এ সুযোগ পাবে না? তাহলে আপনি আগের দিন তাকে ফার্স্ট 11-এ কেন সুযোগ দিয়েছিলেন? আমি আবারও বলছি, এই সিদ্ধান্তগুলোর জন্য কোনো বড় কোচ হতে হয় না, কোনো কোচিং ডিগ্রিরও প্রয়োজন হয় বলে আমি মনে করি না যে এই সিদ্ধান্তগুলোর জন্য কোনো বড় কোচিং ডিগ্রির প্রয়োজন হয়। উনি এডমুন্ডকে ওই দিনকে প্রথমে খেলিয়ে দিলেন, ভালো কথা। বাঁ দিক থেকে বিপিন খেললো, ডান দিক থেকে এডমুন্ড খেললো। ইস্টবেঙ্গল ফার্স্ট হাফটা যথেষ্ট ভালো খেলছিল, কোনো আমি অস্বীকার করবো না, ফার্স্ট হাফটা ইস্টবেঙ্গল যথেষ্ট ভালো খেলছিল, বিপিনও বাঁ দিক থেকে ভালোই খেলছিল, কারণ বিপিনের একটা বাঁ দিক থেকে একটা রান ঢোকা ক্রস করা একটা ব্যাপার আছে, বিপিন খারাপ পারে না সেই জিনিসটা। উনি কি করলেন, উনি এডমুন্ডকে তুলতে হবে, উনি এডমুন্ডকে তুললেন, এবারে উনি বিষ্ণুকে নামাবেন, বিষ্ণুকেও উনি নামালেন, বিষ্ণুকে নামিয়ে উনি কি করলেন, উনি ইন্টারচেঞ্জ করে দিলেন, বিষ্ণুকে করে দিলেন উনি বাঁ দিকে, আর বিপিনকে করে দিলেন উনি ডান দিকে। আরে বিপিন তো বাঁ দিক থেকে ভালোই খেলছিল, তাহলে সেই ছেলেটা কেন বাঁ দিক থেকে খেলবে না? উনি চেঞ্জ করে দিলেন। এবার যে বিষ্ণু আগের দিন ডান দিক থেকে খেলছিল গোল করলো, সেই বিষ্ণু চলে গেল বাঁ দিকে, আর বিপিন চলে এলো ডান দিকে, ব্যাস খেলাটা পুরো ঘেটে ঘ হয়ে গেল। বিপিন আর যেভাবে বাঁ দিক থেকে ও রান করছিল, বিপিন আর ডান দিক থেকে সেভাবে রান করতে পারলো না। বিষ্ণু বাঁ দিক থেকে 2-4টে রান করেছিল, কিছুটা বিষ্ণু চেষ্টা করেছিল, কারণ বিষ্ণুর মধ্যে স্কিল আছে, বিষ্ণু কিছুটা চেষ্টা করলো, ডান দিকটা পুরো অফ হয়ে গেল, খেলা চলে গেল মোহনবাগানের হাতে। এই ঘটনাটা আমি বলছি, যারা যারা একমত হবে কমেন্ট করে জানিও, আমি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি এই ভুলগুলো, এই ঘটনাগুলো যারা সেদিনকে খেলাটা দেখেছিলে টিভিতে হোক বা ফোনে হোক, বা ফোনে বোধহয় দেখিয়েছিল খুব সম্ভবত, ফোনে হোক বা মাঠে গিয়ে যারা দেখেছো, এই কথাটা আমার সঙ্গে যদি না মেলে তাহলেও তোমরা কমেন্ট করে জানিও যে এই কথাটা তোমার মিলল না, যে এই ঘটনাগুলো সেদিনকে ঘটেছিল কি না। খেলা চলে গেল মোহনবাগানের হাতে। হলো, এবারে অনেকেই বলছো যে বাঙালি কোচ, মানে আমি যেহেতু বলেছি যে তাহলে বাঙালি কোচই ভালো, আমি যেহেতু এই কথাটা বলেছি তাই অনেকেই বলছে সেই তো বাঙালি কোচ, কেউ বলছে আমি সঞ্জয় সেনের চটি চাটছি। আচ্ছা, সঞ্জয় সেনের কি সাফল্য নেই? আমি কিন্তু বলছি না যে সঞ্জয় সেনকেই কোচ করতে, সঞ্জয় সেনের কি সাফল্য নেই? তিনি তো মোহনবাগানকে আই লিগ দিয়েছেন, বাংলাকে সন্তোষ ট্রফি দিয়েছেন, সেই লোকটা একটা কি সুযোগ পাওয়ার যোগ্য নয়? আর কবে পাবে? সেই লোকটা খেলা থেকে দীর্ঘদিন বিচ্ছিন্ন হয়ে গেলে যখন বয়স হয়ে যাবে তখন সেই লোকটা কোচিং করাবে? আর তাহলে যে লোকটা এতটাই সাফল্যের শিখরে লোকটা দাঁড়িয়ে আছে, সেই লোকটা কি আমাদের এই বাংলার ক্লাবে কি একটা সুযোগ পায় না? আমি মোহনবাগানের কথা ছেড়ে দেবো এখন, তার কারণ মোহনবাগান সাফল্যের মধ্যে রয়েছে, তারা মলিনাকে কোচ করুক, হাবাসকে কোচ করুক, যাকে ইচ্ছা কোচ করুক, মোহনবাগানের কথা আমি ধরবো না। কিন্তু অন্ততপক্ষে মোহামেডান বা আমাদের ইস্টবেঙ্গল কি পারে না? এতবার কোচ চেঞ্জ হয়ে যাচ্ছে ইস্টবেঙ্গলের, তবু সঞ্জয় সেনের কথাটা মাথায় আসছে না। আমার প্রশ্ন রইল এটা আমার এই দর্শক বন্ধুদের কাছে, যে সঞ্জয় সেনকে কি একটাও সুযোগ দেওয়া যেত না ইস্টবেঙ্গল ক্লাবে? বা যে রঞ্জন চৌধুরী আছে তিনিও তো ভালো কোচিং করান, ভালোই কোচিং করান, তাহলে এদেরকে আমরা যদি বাংলার ক্লাব না সুযোগ দিই, অথচ আমরা বলি বাঙালি প্লেয়ার উঠছে না, উঠছে না। আরে বিদেশি কোচেরা এসে বাঙালি প্লেয়ারদেরকে অতটা, তাদের কাছে বাঙালিকে আর বাইরের স্টেটেরকে অতটা ম্যাটার করবে না, করতে পারে কি? সেটা করতে পারে না কখনোই। তাই আমি বলছি না যে এদেরকে সঞ্জয় সেনকেই কোচ করাও, আমি বলছি সেই লোকটারও একটা সুযোগ প্রাপ্য ছিল, সেটা আমি বলছি না যে অস্কারকে সরিয়েই ওকে প্রাপ্য, লোকটার আরও আগেই প্রাপ্য ছিল, যখন ইস্টবেঙ্গলে বহুবার কোচ চেঞ্জ হলো, এই আইএসএল এর জামানায় একটাও সাফল্য নেই, বারবার ইস্টবেঙ্গল ব্যর্থ হচ্ছে, 9-11 শেষ করছে, লোকটার একটা সুযোগ প্রাপ্য ছিল। নেক্সট পয়েন্টে আসি, মোহনবাগানের পারফরমেন্স। মোহনবাগানকে
অনেকেই মানে বলছে এবছর আমাদের সমর্থকদের কথা বলছি, আমি ইস্টবেঙ্গল সমর্থকদের কথা বলছি, যে এবছর মোহনবাগান সেরকম খেলতে পারছে না। ঠিক আছে, কারুর বক্তব্য ইউনাইটেড স্পোর্টস ম্যাচে ইউনাইটেডই তো ভালো খেলছিল, প্রথম 45 মিনিট ইউনাইটেডই ভালো খেলছিল। খেলাটা 90 মিনিটের, 45 মিনিটের নয়। এবং মোহনবাগানের এখানেই কৃতিত্ব দেব, যে বলতে মানে দ্বিধা নেই, মোহনবাগানকে এখানেই কৃতিত্ব দেব। মোহনবাগান যেদিন ভালো ফুটবল খেলে, মোহনবাগান যদি মরশুমে 40টা ম্যাচ খেলে, 40টা ম্যাচের মধ্যে 35টা ম্যাচ মোহনবাগান ভালো ফুটবল খেলে, বলতে কোনো দ্বিধা নেই। ভালো ফুটবল খেলে ম্যাচগুলো বার করে নিয়ে যায়। আর বাকি যে ম্যাচগুলো, 5টা ম্যাচ যদি আমি ধরি, যে ম্যাচগুলোয় মোহনবাগান ভালো খেলতে পারে না বা ভালো শুরু করতে পারে না, সেই ম্যাচও মোহনবাগানই জিতে ম্যাচটা পার করে নিয়ে চলে যায়। তার উদাহরণ ঝুড়ি আছে। ইউনাইটেড স্পোর্টস প্রথম 45 মিনিট ভালো খেললো, দারুণ ফুটবল খেললো, কিন্তু ম্যাচ বার করে নিয়ে গেল মোহনবাগান। এটাই হচ্ছে বড় দল, এটাই হচ্ছে বড় দলের নমুনা। এটাই আমরা ইস্টবেঙ্গলের থেকে দেখতে চাই, যে ইস্টবেঙ্গল যেদিন বাজেও খেলবে জয়টা নিশ্চিত করবে, 1 গোল হলেও জয়টা তুলবে ইস্টবেঙ্গল, কিন্তু সেটাই হচ্ছে না। মোহনবাগানের সঙ্গে গত মরশুম খুব সম্ভবত কেরালা ম্যাচ, প্রথম 15 থেকে 20 মিনিট কেরালা অন্তত 3 থেকে 4 গোলে এগিয়ে যেতে পারতো, না বিশ্বাস তুলে দিয়েছিল কেরালার মাঠের ম্যাচটা। যাদের মনে আছে তারা একটু মনে করে দেখো, কেরালা না বিশ্বাস তুলে দিয়েছিল প্রথম 15 থেকে 20 মিনিট, 3 থেকে 4 গোলে কেরালা এগিয়ে যায়। মোহনবাগানের ডিফেন্স কোনো রকমে বিশাল কাইট থেকে শুরু করে ডিফেন্ডারের গায়ে পায়ে লেগে কোনো রকম ভাবে ম্যাচ আটকে এদিক ওদিক সেদিক, গোল শূন্য। ওই চাপের মধ্যেও মোহনবাগান কোনো গোল খায়নি। খেলার ফলাফল শেষ মুহূর্তে খুব সম্ভবত, আমি ভুল না হলে, মোহনবাগান 2-0 গোলে ম্যাচ জিতে চলে যায়। কারণ খেলাটা 90 মিনিটের, খেলাটা প্রথম 15-20 মিনিটের খেলা নয়। এটাই হচ্ছে বড় দলের নমুনা। অনেকেই বলল ইস্টবেঙ্গল দারুণ খেলেছে, মোহনবাগান ম্যাচ বার করে নিয়ে চলে গেছে। হতে পারে, এই ম্যাচটা আমি ছেড়ে দিলাম, লাস্ট ম্যাচটা, কারণ টাইব্রেকারটা যে কোনো কিছু ঘটনা ঘটতে পারে, তাই সেটাকে আমি ধরছি না। মোহনবাগান কিন্তু ম্যাচ জিতে নিয়ে চলে যাচ্ছে। এমনকি পরশু দিনের ম্যাচটাও, চেন্নাই ম্যাচটাও, আমি যেটুকু খেলা দেখেছি, খুব বেশি দেখিনি, চেন্নাই যথেষ্ট ভালো ফুটবল খেলছিল। ওই ভিজে মাঠে চেন্নাইও ভালো ফুটবল খেলছিল, ওই ভিজে মাঠে যেখানে বল গড়াচ্ছে না, মোহনবাগান কিন্তু ম্যাচটা 2-0 গোলে বার করে নিয়ে চলে গেল। তফাৎ হচ্ছে এই জায়গাটাতেই, যেদিন ভালো খেলে সেদিনকেও ম্যাচ বার করে নিয়ে যাচ্ছে, যেদিন খারাপ খেলছে সেদিনকেও ম্যাচটা বার করে নিয়ে চলে যাচ্ছে। ম্যাচ জেতাটাই হচ্ছে আসল, কে কতটা ভালো ফুটবল খেলেছে সেটা কিন্তু তখন আর ম্যাটার করবে না। তুমি যখন ম্যাচ জিতবে, হ্যাঁ আমি যেমন বলছি উনি ইস্টবেঙ্গলকে ভালো খেলাতে পারছেন না, তার মানে এটা নয় উনি ইস্টবেঙ্গলকে জয় উপহার দিক, কিরম খেলাচ্ছে আমি দেখতে যাব না, আমাদের দেখার প্রয়োজনীয়তা নেই। উনি ম্যাচে জয় দিক, উনি জয়ও দিতে পারবেন না, ভালো ফুটবল খেলাতে পারবেন না, তাহলে উনি কি করবেন? শুধু এই ঝগড়াঝাটি করবেন টিমের মধ্যে থেকে? এরপরে আসি, যে অনেকেই বলছে যে এই হামিদ বা হিরোসি এরা কত 1 কোটি 1.5 কোটি টাকার প্লেয়ার নাকি, যাই হোক আমি অত ঠিক জানি না কত টাকা নিয়েছে। সেখানে মোহনবাগানের বা অন্যান্য স্ট্রাইকাররা 10-12 কোটি টাকার প্লেয়ার। আমি মনে করি টাকা দিয়ে কখনো প্লেয়ারের কোয়ালিটিটা বিচার হয় না, অন্তত আমাদের এখানে মনে হয় খুব সম্ভবত 2 কোটির কাছাকাছি আশেপাশের কোনো টাকা নিয়ে আলাদিন আজহারই খেলছে, বা প্রথম মরশুমে খেলেছিল, সে সবার থেকে ভালো খেলেছিল। সুতরাং টাকা দিয়ে আমি বিচার করি না, প্লেয়ারের পারফরমেন্সটাই হচ্ছে আসল। প্লেয়ারের যদি কোয়ালিটি থাকে, সে টাকা কত নিয়েছে সেটা ম্যাটার করবে না। প্লেয়ারের যদি কোয়ালিটি থাকে না, সে অন্তত কিছু ম্যাচ বার করে দেবে, কিছু গোল তারা করবে। এমন প্লেয়ার দরকার আমাদের এখানে, বিদেশি বলতে এমন বিদেশি দরকার, ইস্টবেঙ্গল হোক মোহনবাগান হোক, এই টিমগুলোতে আমরা মনে করি এমন বিদেশির দরকার আছে যে বিদেশিরা আমাদের টিমকে টানবে। এবং আমরা অতীতেও এই জিনিসগুলোই দেখে এসেছি, কখনো র্যান্টি মার্টিন্স, কখনো পেনর্জি, কখনো চিডি, কখনো ওডাফা, কখনো ব্যারেটো, কখনো টোলগে, যে তুমি বিদেশি মানে তোমার থেকে এক্সট্রা কিছু আমরা দেখবো এবং তুমি পুরো দলকে টানবে। তুমি যদি একটা আমার ইন্ডিয়ান প্লেয়ারের সমতুল্য একটা প্লেয়ার হও, তাহলে তুমি দলকে কি করে টানবে? কারণ এটা আমাদের সেই বাইরের দেশের ফুটবল নয় যে সেখানে প্রায় সবাই সমান বা 19-20, এখানে বিদেশিরাই তফাৎ করে দেয়। সুতরাং সেই বিদেশিদেরকেই কিন্তু আমরা ভালো বিদেশি চাই, যে ভালো মানের বিদেশি হোক, যে অন্তত 2-3টে প্লেয়ারকে ড্রিবল করে উঠতে পারবে, যার মধ্যে কিছু কোয়ালিটি থাকবে। সাধারণ মানের বিদেশি নিয়ে এসে লাভটা কি হয়? কিছুই লাভ হচ্ছে না। এরপরে
যে বিষয়টা আসি সেটা হচ্ছে টিমের মধ্যে মিগুয়েলকে উনি বসিয়ে দিচ্ছেন এবং দিয়ে একসঙ্গে রশিদ আর ক্রেসপোকে খেলাচ্ছে। আবারও বলছি, এটাও বড় ভুল। উনি অ্যাটাকিং মাইন্ডের ফুটবল খেলবেন নাকি ডেম্পোর সঙ্গে, ভালো কথা, ভালো লাগলো দেখে। উনি ডবল স্ট্রাইকার করলেন, হামিদকে নামালেন, ওদিকে হিরোশিকেও নামালেন, ডবল স্ট্রাইকার। আরে ঘুড়িটা তখনই উড়বে যদি সুতোটা জোড়া থাকে, সুতোটা যদি কেটে যায় ঘুড়িটা ওড়ে। তা ওনার মাঝখানে লিঙ্ক আপ করার প্লেয়ারটা কোথায়? রশিদও দুপা বল নিয়ে দুটো প্লেয়ারকে ড্রিবল করে উঠতে পারবে না, ক্রেসপো এত স্লো ক্রেসপোও উঠতে পারবে না, বা ফাইনাল একটা ভালো পাসও তারা বাড়াতে পারবে না। একমাত্র দু একটা প্লেয়ারকে ঘাড়ে নিয়ে যে উঠতে পারে সেটা হচ্ছে মিগুয়েল মাঝখান থেকে। সেই প্লেয়ারটাই বন্ধ হয়ে বসে থাকলো রিজার্ভ বেঞ্চে। তা সেই প্লেয়ারটাই যদি বসে যায় তা স্ট্রাইকার পজিশনে বলটা যাবে, পাঠাবেটাকে? রশিদও ডিফেন্সিভ মাইন্ডেড, ক্রেসপো ডিফেন্সিভ মাইন্ডেড। এবার ক্রেসপো যদিও বা একটু আধটু পায়ে স্কিল দেখিয়ে উঠতে যাবে, এতটাই স্লো যে ততক্ষণে অপোনেন্ট ক্লোজ করে দেবে। ওনার মাথায় ঢুকলো না, উনি মিগুয়েলকে বসিয়ে দিলেন। এবং যেটা আমাদের বাংলার বিভিন্ন কোচেরাও কিন্তু বলছে যে মিগুয়েল কেন বসছে, বা সমস্ত প্রাক্তন প্লেয়ার, আমি নয় খেলা বুঝি না, সমস্ত প্রাক্তন প্লেয়াররা তো অন্তত খেলা বোঝে, তারাও বলছে যে মিগুয়েল তো ফার্স্ট 11-এ অটোমেটিক্যালি চয়, 4টে বিদেশি খেলো সেখানে মিগুয়েল খেলবেই। অথচ উনি মিগুয়েলকে উনি বসিয়ে রাখছেন। কেন বসিয়ে রাখছেন, কি জন্য, মানে আমার বোধগম্য হচ্ছে না। উনি মিগুয়েলকে বসিয়ে উনি এদেরকে খেলাচ্ছেন, তাহলে বলটা বাড়াবে কি? রশিদ খারাপ প্লেয়ার নয়, রশিদের সাপোর্টে আরো একটা দুটো প্লেয়ার থাকবে, টাচ খেলবে, পাস খেলবে, তখন রশিদ ঠিক আছে। কিন্তু রশিদ একা উঠতে বলে রশিদ আর পারবে না, কারণ রশিদের মধ্যে সেই কোয়ালিটির প্লেয়ার রশিদ নয়, যে সেই কোয়ালিটি নেই যে ঘাড়ে একটা দুটো প্লেয়ারকে নিয়ে রশিদ উঠতে পারবে, সম্ভব নয়। সেটা তার কোয়ালিটির মধ্যেও পড়ে না, তার খেলার ধরনের মধ্যেও সেটা পড়ে না। তাহলে বলটা বাড়াবে কে? স্ট্রাইকার দুটোকে নামিয়েছে, তাকে বলটা কে বাড়াবে? বাড়ানোর কোনো লোক নেই। তারপরই যখনই এই ঘটনাটা ঘটলো, প্রথম দিকে ডেম্পো কিন্তু একটু নড়বড় করছিল, উইংয়ের দিকে বল ঠেললে ডেম্পো একটু পারছিল না। একদিকে আমাদের ময়েস ছিল, বিপিন ছিল, উইংয়ের দিকে বল ঠেললে ডেম্পো খেলতে পারছিল না। তারপরেই ডেম্পোর কোচ যখনই বুঝে গেলেন যে মাঝখান থেকে বল নিয়ে ওঠার মতন তো লোক নেই, উইং দুটোকে আটকে দাও। যখনই উইং দুটোকে আটকে দেওয়া হলো, তারপর থেকে ইস্টবেঙ্গল কানা হয়ে গেল, ইস্টবেঙ্গল আর পাচ্ছে না। এবার দুপার থেকে কোনো রকম যে ক্রস ভেসে আসছে, হিরোশির একটাও মাথার নাগালের মধ্যে হচ্ছে না, হয় এপার দিয়ে উড়ে ওপারে, নয় ওপার দিয়ে উড়ে ওপারে, নাগালের মধ্যেই তার বল যাচ্ছে না। তাই হয়ে গেল খেলার গল্প। যে ভালো কোচ সে বুঝে গেল যে দুটো উইংটাকে আটকে দাও, খেলা শেষ। কারণ মাঝখান থেকে ওঠার মতন প্লেয়ার নেই, তো ইস্টবেঙ্গল আটকে গেল। এবারে আসছি যে বিষয়টা, সেটা হচ্ছে জেসিন টিকে এদেরকে সুযোগ না দেওয়া। এরা কলকাতা লিগে কিন্তু খেলেছে, পারফর্ম করেছে, গোলও করেছে। উনি নামধারী ম্যাচেও জেসিন টিকে অল্প একটু সময় উনি মাঠে নামিয়েছিলেন, কিন্তু কোনো এক অজ্ঞাত কারণবশত ওনার যতই স্ট্রাইকাররা ফেল করুক না কেন, সে ডিয়ামন্টিকস থাকার সময়ও বলি, যতই স্ট্রাইকার ফেল করুক না কেন, গোলের পর গোল মিস করুক না কেন, জেসিন টিকেরা সুযোগ পাবে না। কেন পাবে না? ওরা জুনিয়র প্লেয়ার, যেখানে বিদেশের 21, 22, 23 বছরের ছেলেরাই খেলে ফুটবলে, তারাই কিন্তু রাজ করছে, তারাই খেলছে। প্রত্যেকটা বড় বড় ক্লাবে 22, 23, 24 বছরের ছেলেরাই ফুটবলটা খেলছে। আর আমাদের এখানে 22, 23, 24 বছরের ছেলেরা জুনিয়র ছেলে, তারা হচ্ছে জুনিয়র প্লেয়ার। আর যাদের 32, 33, 34 বছর বয়স, তারা সিনিয়র প্লেয়ার, তারা খেলছে। এই ভাবনা যতদিন না বন্ধ হবে, ততদিন ভারতীয় ফুটবল একটা বিন্দু এগোবে না। সিনিয়র টিমের ক্ষেত্রেও তাই হচ্ছে, আর আমাদের ইস্টবেঙ্গল ক্লাবের ক্ষেত্রেও তাই। ওরা যারা ওই কলকাতা লিগে খেলেছে, তারা হচ্ছে জুনিয়র প্লেয়ার, তারা খেলতে পারে না, তারা পারবে না, সিনিয়রদের সঙ্গে তারা পারবে না, তারা বাইরেই চিরকাল বসে থাকুক। অথচ সিনিয়র টিমের প্লেয়ার হাজার হাজার প্লেয়ার ফেল করুক, পারবে না, তবু তারাই খেলবে। আরও উদাহরণ আমি দিচ্ছি, হিজাজি মাহের গতবারে যে বলটা বাইরে চলে যাচ্ছে, সেই বলটাও নিজে কায়দা মেরে বলটা ধরে সেই বলটাও গোল খাইয়ে দিয়েছে। আমার কোন ম্যাচ মনে পড়ছে না, হয়তো মেবি চেন্নাই ম্যাচ বা এরকম কিছু একটা ম্যাচ হতে পারে, ম্যাচটাই গোল খাইয়ে দিয়েছে। বল মেরেছে, হিজাজির পায়ের তলা দিয়ে বলটা গোলে চলে গেল, অপোনেন্ট পেয়ে গেল, গোল করলো। ম্যাচগুলো আমার পার্টিকুলারলি মনে নেই, ঘটনাগুলো তো মনে আছে। কি হলো? হিজাজি মাঠের বাইরে বসবে না কেন? বিদেশি প্লেয়ার। আমার ইন্ডিয়ান যারা স্টপার আছে, যারা আমাদের কলকাতা লিগেও খেলেছে, তাকে একটা সুযোগ দেওয়া কি যেত না, বা যায় না? যে আমার তো বিদেশি প্লেয়ার তো ফেল করছে, সে তো একদমই মানে পাতে দেওয়ার মতন যোগ্য নেই। হ্যাঁ, হিজাজি তার আগের মৌসুম খুব ভালো খেলেছে, প্রশংসা করব, তার আগের মৌসুম সে ভালো খেলেছে। যখন সে পারছে না, তখনও তাকে খেলাতেই হবে। কেন? তখন কি তাকে বাইরে বসানো যায় না? বাইরে উনি বসালেন না হিজাজিকে।
উনি খেলিয়েই যাবেন। উনি ধরেই নিচ্ছেন যে যারা কলকাতা লিগ খেলে এসেছে তারা ভালো প্লেয়ার নয়। এই প্রসঙ্গে এবার আরেকটা ব্যাপারে আসি। এই ক্ষেত্রে আমি যে পুরোপুরি কোচের দোষ দেব, আমি নিজেই একটু কোচের দোষ আমি এখানে দেব না। তার কারণ এই দোষ হচ্ছে আইএফএর, এই দোষ হচ্ছে আমাদের দুই ক্লাবের, ইস্টবেঙ্গল মোহনবাগান ক্লাবের। কেন? কারণ হচ্ছে তারা বারংবার বলে আসছে বা বলতে থাকছে আইএফএকে যে কলকাতা লিগে বিদেশি বন্ধ করে দাও, ভূমিপুত্র খেলাবে। ভূমিপুত্র খেলিয়ে কটা ভূমিপুত্র উঠলো, একটু ইস্টবেঙ্গল মোহনবাগানের কর্তারা একটু প্রেস কনফারেন্স করে একদিন বলুন না যে কটা বাঙালি প্লেয়ার উঠলো আপনার ভূমিপুত্র খেলিয়ে। আর আগে যখন ভূমিপুত্র ছিল না, ফরেনার খেলতো প্রত্যেকটা টিমের মধ্যেও, তখন কটা বাঙালি প্লেয়ার উঠেছে আমি দরকার পড়লে তার লিস্ট দিয়ে দেবো, যে কটা বাঙালি প্লেয়ার সেই সময় ভালো পজিশনে বা ভালো স্ট্যান্ডার্ডে তারা গিয়ে খেলেছে। সবাই যখন সামনের দিকে হাঁটে তখন আমাদের বাংলা পিছন দিকে যাচ্ছে, পিছন দিকে যাচ্ছে। ইমিডিয়েট বিদেশি টিমে ঢোকানো উচিত। আজকের ক্ষেপের মাঠে ভিড় হয়, কলকাতা লিগের ম্যাচে সেই ভিড় হয়? একমাত্র ইস্টবেঙ্গল মোহনবাগানের ম্যাচ ছাড়া ভিড় হয়? ভিড়ও হয় না। শুধু ইস্টবেঙ্গল ভার্সেস পিয়ারলেস মাঠে লোক হয়, ওর থেকে আমার বারুইপুরের ক্ষেপের মাঠে অনেক বেশি লোক হয়, তার ডবল কি 3 গুণ লোক হয়। ভিড় উপচে পড়ে, জায়গা দিতে পারে না মাঠগুলো। কেন হয়? কারণ সেখানে ফরেনাররা থাকে বলে, তাদের খেলা দেখার জন্য মানুষ আসে, তাদের একটা ইনভলভমেন্ট থাকে। তাহলে সেখানেও তো সব তো ফরেনারদেরকে বাদ দিয়ে সেখানেও তো আমাদের এখানকার ছেলেদেরকে খেলাতে পারে। খেলালে কি তার মানটা কি সেরকম থাকবে? এবার অনেকেই এখানে বলবে যে আগেও তো যে সমস্ত টিমে অনেক ফরেনার খেলেছে, আজে বাজে ফরেনার। আমি মানি যে সব ফরেনাররা ইস্টবেঙ্গল বা মোহনবাগান যে কোয়ালিটির ফরেনার আনতো তাদের সেই বাজেট নেই বা সেই কোয়ালিটির ফরেনার তারা আনতে পারতো না বা পারেনি। কিন্তু এ কথাটা আমি অন্তত বিশ্বাস করি যে একটা যখন নাইজেরিয়া বা ঘানা থেকে যারা আসতো তারা অন্তত আমাদের এখানকার ছেলেদের থেকে শারীরিক দিক থেকে অনেক বেশি সক্ষম, অনেক বেশি পাওয়ারফুল। ফলে তাদেরকে যে স্ট্রাইকার খেলছে, একটা ফরেনার যখন স্ট্রাইকার খেলতো, যে ডিফেন্ডাররা তাদেরকে আটকাতো, আমাদের এখানকার ডিফেন্ডাররা যখন তাদের এগেনস্টে খেলতো তখন সঠিক একটা মূল্যায়ন হতো যে এই প্লেয়ারটার কোয়ালিটি আছে কিনা, যে একটা বড় চেহারার প্লেয়ার সামনে পড়লে তাকে আটকাতে পারবে কিনা। আবার ঠিক অপর দিকেও একই ব্যাপার হতো যে একটা ফরেনার যখন ডিফেন্ডার খেলতো তখন তাকে টপকে একটা গোল করা, আর আজকের অমুক বাঙালি ছেলেকে টপকে, রাজু কি প্রশান্তকে টপকে গোল করা, দুটো এক জিনিস কখনোই নয়। তখন আমাদের বাংলা থেকে গোলকিপার কত উঠেছে, বাঙালি গোলকিপারদের রমরমা ছিল বাঙালি। কেন? একটা ওডাফা অকলি হেড করতে উঠছে, তার মাথার ওপর থেকে সন্দীপ নন্দী হোক কি অভ্রমণ্ডল হোক বল গ্রিপ করছে তার মাথার ওপর থেকে, আর হাইট কত তাদের। আর এখন যে সমস্ত প্লেয়ার খেলছে তাদের সেই শারীরিক সক্ষমতাও নেই, কারণ তো বাঙালি প্লেয়ার, সেই শারীরিক সক্ষমতাও নেই, সেই দক্ষতাও নেই। তাদের মাথার উপর থেকে একটা গোলকিপার বল লাফিয়ে উঠে গ্রিপ করা, আর ওডাফা অকলির একটা হেড করতে উঠছে, সেখানে একটা গোলকিপার লাফিয়ে গ্রিপ করা। কমেন্ট করে আপনারা বলুন যে দুটো এক বিষয় কিনা, দুটো এক বিষয় কিনা। একটা ব্যারেটোকে আটকানো তখনকার দিনে কলকাতা লিগে, একটা টোলগেকে আটকানো, একটা চিডি, একটা র্যান্টি মার্টিন্সকে আটকানো। যে ছেলেটা খেলতো একটা বিদেশি ডিফেন্ডারের পাশে, সে ভালো প্লেয়ার তৈরি হবে না আজকের যে আশেপাশে রাজু, প্রশান্ত, বিজয়, অজয় খেলছে তাদেরকে আটকানো? দুটো প্লেয়ারের কোয়ালিটি এক হবে। এবার এই প্লেয়ারগুলো যখন কলকাতা লিগ খেলার পর যখন এরা মূল দলে যাচ্ছে তখন কোচ ধরেই নিচ্ছে যে এদের সেই ক্ষমতা তো নেই। এরা কাদের আটকেছে? এরা 4টি বাঙালি প্লেয়ারদের আটকে এসছে। এ কোনো ফরেনের কোনো পেট্রাটোসের মতন কোনো প্লেয়ারকে আটকায়নি, এ কোনো মিগুয়েলের মতন প্লেয়ারের সঙ্গে এ ধাক্কাধাক্কি করে খেলেনি। তাহলে এর কি ক্ষমতা আছে? তার জন্যই তো আজকে সায়ন ব্যানার্জি দীর্ঘদিন ভালো ফুটবল খেলার পরেও মাঠের বাইরে বসে থাকে। সায়ন ব্যানার্জির পায়ে যথেষ্ট খেলা আছে, যথেষ্ট স্কিল আছে, সবাই বলবে এই কথাটা, কিন্তু চান্স পায় না। কেন তাকে চান্স দেওয়া হয় না? এই কারণেই, কারণ ধরেই নেওয়া হয় যে সায়ন ব্যানার্জি তো কলকাতা লিগেও সব পায়ের কাজ মাছ দেখিয়েছে, হ্যাঁ, তাহলে এখানে এসেও পারবে না। কেন না? উল্টো দিকে আলবার্টো রড্রিগেজের মতন বড় চেহারার প্লেয়ার আছে, টম আলরেড আছে, তাদের এগেনস্টে পারবে না। ধরেই নেওয়া হচ্ছে যে সে পারবে না। তাহলে এই দায়টা কার? আবার আমরা স্বপ্ন দেখি, আমরা ভাবি যে এই করে বাঙালি প্লেয়ার উঠবে, শুধু ভূমিপুত্র খেলিয়ে বাঙালি প্লেয়ার উঠবে। লিখে দিচ্ছি
একটা ছুটকো চাটকা প্লেয়ার অবশ্যই উঠবে। বিষ্ণুর মতন স্কিলফুল প্লেয়ার 2-1 বেরোবেই। সে আগেও বেরোতো, এখনো বেরোবে। তার বেশি ওই 2-4-5 জনের বেশিও কেউ বেরোবে না। এই কথাটা আমি আজকের এখানে বলে দিতে পারি যে বাংলার ফুটবলাররা আরো তলানিতে চলে যাবে বই, কখনোই উপর দিকে উঠবে না। আজকের একটা কলকাতা লিগ হলে টিভিতে দেখানো হয় না, কোনো একটা অ্যাপসে খেলা দেখতে হয় মানুষকে। বাড়ির বয়স্ক লোকরা কি অ্যাপস বোঝে না জানে? তারা কি করে খেলা দেখবে? তাদের মধ্যে কি ইস্টবেঙ্গল মোহনবাগানের সমর্থক নেই? সমর্থক আছে, কিন্তু তারা খেলা দেখতে পায় না। আর খেলা দেখেই বা করবে কি? এমনি তো খেলা হচ্ছে ফাঁকা মাঠে। সেই ইন্টারেস্টটা আছে, তার মানে কি টিভি টেলিকাস্ট করতেও কোনো চ্যানেল ইন্টারেস্টেড নয় ওই খেলায়, থাকবে কি করে? ইমিডিয়েট 4 জন করে ফরেনার ঢুকিয়ে, আগে যেরকম লিগ হতো সেইভাবে লিগ করা উচিত, যে 4 জন করে ফরেনার ঢোকাও, 4 জন করে ফরেনার ঢুকিয়ে টিভিতে টেলিকাস্ট করে লিগ আগেও যেভাবে হতো ঠিক সেইভাবেই করো। দেখো ঠিক তার মধ্যে থেকে যতই ফরেন ফুটবলার আর যতই বাইরের মানে বাইরের স্টেটের ফুটবলার আসুক না কেন, তার মধ্যে থেকেও যদি প্রত্যেক টিমে যদি 2-4 জন করেও বাঙালি ছেলে সুযোগ পায়, ওই ছেলেগুলোই ভালো প্লেয়ার তৈরি হবে। এটা সম্পূর্ণ আমার মতামত। যদি তোমরা এই মতামতের সঙ্গে একমত হও তাহলে অবশ্যই সেটাও কমেন্ট করে জানিও। আজকের বিশ্লেষণটা তোমাদের কেমন লাগলো, কথাগুলো আমি ঠিক বললাম কি ভুল বললাম সেটা কিন্তু তোমরা জানাতে ভুলো না। তোমাদের যার যা ওপিনিয়ন, মতামত আমার সঙ্গে নাও মিলতে পারে, সেটাও তোমরা জানিও, ভালো লাগবে। সকলকে ওয়েলকাম, প্রত্যেকেই মতামত দিও, তাহলে খুব ভালো লাগবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার আগামীকাল ম্যাচ আছে ইস্টবেঙ্গলের, জয় চাইবো ইস্টবেঙ্গলের। দেখা যাক কালকে কি করে, এখন জানি না। কালকে এখন চেন্নাই যা ফুটবল খেলেছে বা মোহনবাগান যা খেলছে তার সঙ্গে পেরে উঠে আমি মোটামুটি আশা ছেড়ে দিয়েছি যে এই সুপার কাপটা কোয়ালিফাই করতে পারবে না। ইস্টবেঙ্গলের সুপার কাপ মোটামুটি শেষ হয়ে গেছে, ধরেই নেওয়া যায়। দেখা যাক এখন কি হয়। দেখা হবে আবার তোমাদের সঙ্গে অন্য ভিডিওতে। এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, আর কমেন্ট বক্সে অবশ্যই তোমরা কিন্তু জানিও তোমাদের মতামতগুলো, সেটা শোনার জন্য আমি কিন্তু অপেক্ষা করে থাকবো।